গল্পের ক্যারাভ্যান চ্যানেলে সরোজ কুমার রায়চৌধুরীর লেখা উপন্যাস ময়ূরাক্ষী, আজ ৪র্থ পর্ব। বেলা পড়ে এসেছিল। বিনোদিনীর গান শোনবার অবকাশ নেই, তার অনেক কাজ বাকি। হাবল মেনি আঁচলে করে মুড়ি নিয়ে পাড়া বেড়াতে বেরুল। সকালে কোনো কাজই হয়নি। বিনোদিনী পুকুর থেকে ঘড়া করে জল এনে শাকের খেতে দিতে লাগলো। ঘরদোর ঝাঁট দিলে, গরুগুলোকে খেতে দিলে। দিনের ভাতের ফ্যান, তরকারি, খোসা একটা বালতিতে রাখা হয়েছিল, সেগুলো গরুর পানসায় ঢেলে দিয়ে এলো। দুটো কলাইয়ের ডাল ভাঙার দরকার ছিল, তাও ভাঙলে। এমন সময় হঠাৎ মনে পড়ল, কোদালখানা রসিকরা নিয়ে গিয়েছে বটে, সেটা আনতে হবে, কালকেই হারানের দরকার পড়বে। সেখানে গিয়ে নিয়ে এলো। ফিরে এসে দেখে ললিতা আর তারাপদর মজলিস তখনও ভাঙেনি। বিনোদিনী বললে, ঘাটে যেতে হবে না? তাই তো, বেলা আর নেই। ললিতা শশব্যস্তে উঠে পড়ল, বললে, তোর কাজ সব সারা হলো? হ্যাঁ, হয়েছে। তারাপদও উঠল। উঠতে তার ইচ্ছা করছিল না। বললে, সন্ধ্যার পর আসবো বড় বউ। এসো। তোমার ভদ্রার অসুখ করেছিল, সেরেছে? এক ভদ্রার সেরেছে, আবার আর এক ভদ্রা বোধহয় বাদলালো। তারাপদ বিস্মিতভাবে বলল, আবার কোন ভদ্রা? সে সন্ধ্যের পরে এলে বলবো। ললিতা বললে, মরুন আর কি। তারাপদ হাসতে হাসতে চলে গেল। বড় বউয়ের মুখে কিছু বাধে না, যা মন তাই বলে, ওকে না ঘাটানোই ভালো। ঘাটের পথে বিনোদিনী জিজ্ঞাসা করলে, ঠাকুরপোর সঙ্গে ভাব হলো? ইস, মরণ আর কি, ওইটুকু ছেলের সঙ্গে? ওইটুকু আবার কোথায়, আমাদের চেয়ে বড়ই হবে। তবে তুই ভাব করকে। বিনোদিনী হেসে বললে, আমার তো রয়ে শয়ে ভাব করা চলবে, তোর তো সময় নেই। ললিতা ঘাড় নেড়ে বললে, আমার দরকারও নেই। তা বললে কি হয়, সন্ধেবেলায় আসবে। বিনোদিনী একটা বিশেষ ইঙ্গিতপূর্ণ কটাক্ষ হানলে। ললিতা নাক সিটকে বললে, মরুন আর কি। একটু পরে বিনোদিনী বললে, বেশ ছেলেটি না? বেশ ছেলে। আমি বলছিলাম, তো রমেশ কাকার মেয়ে হরিমতির সঙ্গে বিয়ে দিলে হয় না? হয়তো ভালো, চেষ্টাও করেছিলাম, কিন্তু ঠাকুরপো কেন যে বিয়ে করতে চাচ্ছে না কে জানে। কেন, হরিমতি তো দিব্যি মেয়ে। মাথায় ঝাঁকি দিয়ে বিনোদিনী বললে, দিব্যি মেয়েই তো বটে। সেবারে একটা ছুতোয় তাকে এখানে এনে দেখিয়েও ছিলাম, কিন্তু কিছুতেই রাজি নয়। আমি আর কি বলবো বল। হলে বেশ হতো। গা ধুয়ে এসে বিনোদিনী হাবল আর মিনিকে খাইয়ে দিয়ে দাওয়ায় মাদুর বিছিয়ে শুয়ে পড়ল। একটু পরে তারাপদ এলো সিগারেট টানতে টানতে। বিনোদিনী ঘুমোতে লাগলো, আর তারাপদ ললিতার সঙ্গে গল্প করতে লাগলো। কত দেশ বিদেশের গল্প, সেখানকার মেয়েরা কি করে, কি ভাবে, মেয়েদের অধিকার বলতে কি বোঝে, পুরুষের কতখানি দাবি তারা মানে আর কতখানি মানে না, নারীর রূপ যৌবন, ও দেশের সমাজ কি তার মূল্য, স্বামী স্ত্রী বলতে কি বোঝা যায়, এইসব কথা সে নিজে যতটা বুঝছে সহজ করে তাই ওদের বুঝিয়ে দিতে লাগলো। ওদের নয়, শুধু ললিতাকে। বিনোদিনী মেনিকে কোলে নিয়ে অঘোরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙল তার রাত 10টায়। চৌকাঠের নিচের দ্বারের পাশে একটা কেরোসিনের ডিবে জ্বলছিল। হাওয়ায় সেটা নিভে গেছে। বাড়ি অন্ধকার, নিস্তব্ধ। শুধু রান্নাঘরের পাশে তেঁতুল গাছটি অন্ধকারে সনসন করে মাথা নাড়ছে। তারাপদ চলে গেছে? ললিতা ঘুমলো নাকি? বিনোদিনী ডাকলে, ললিতা। কোনো সাড়া পাওয়া গেল না। বাবা, ঘুম বটে। ও ললিতা। বিনোদিনী আরো কয়েকবার ডাকলে, কোনো সাড়া না পেয়ে দেশলাইটা বার করে ডিবেটা জ্বাললে। ললিতার শয্যা শূন্য, তারাপদও নেই। বিনোদিনীর মনটা ছাঁত করে উঠল। সে পা টিপে টিপে গোয়ালঘর, রান্নাঘর দেখলে, সেখানে নেই।
শাকের ক্ষেত, বাড়ির পিছনের খোলা জায়গাতেও তার সন্ধান পেলে না। ফিরে এসে বজ্রগর্ভ মেঘের মতো গুম হয়ে নিঃশব্দে বসে রইল অনেকক্ষণ। তারপরে ললিতা এলো। বিনোদিনীকে বসে থাকতে দেখে হেসে বললে, বাবা, ঘুম ভেঙেছে? ডেকে সাড়া পায় না। বিনোদিনী সে কথার কোনো উত্তর দিলে না। ললিতার হাসি তার ভালো লাগল না। এ যেন তার সেই চিরদিনের সহজ হাসি নয়, যেন শুকনো হাসি। বিনোদিনী গম্ভীরভাবে জিজ্ঞাসা করলে, কোথায় গিয়েছিলি? ঘাটে। পাটা কেমন জ্বালা করছিল, তোকে কত ডাকলাম, সাড়া না পেয়ে একাই গেলাম। বিনোদিনী বললে, তারপর বললে, তারাপদ চলে গেছে? অনেকক্ষণ। বিনোদিনী আর কিছু বললে না। চেয়ে দেখলে ললিতার সেই সহজ ভাবটি ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। তার চলনে বলনে কেমন একটা কুণ্ঠা এসেছে। বিনোদিনীর সমস্ত মন ওদের দুজনের সম্বন্ধে ঘৃণায় জ্বালা করতে লাগল। তার নীরবতা ললিতার পক্ষে হয়তো আরও লজ্জার কারণ হতো, কিন্তু যেন তার পরিত্রাণের জন্যই বাইরে শ্মশান প্রত্যাগতদের হরিধ্বনি শোনা গেল। সদরদ্বারে আঁশবটি, নিমপাতা আর দুখানা ঘুঁটে জ্বালিয়ে রাখা হয়েছিল। শ্মশান বন্ধুরা এক টুকরো করে নিমপাতা দাঁতে কেটে বাড়ির ভিতরে এলো। বিনোদিনী সকলকে গুড় জল দিলে যে যার বাড়ি চলে গেল। ক্লান্তিতে হারানো রসময়ের দেহ যেন ভেঙে আসছিল। যা হোক কিছু মুখে দিয়েই দুজনে শুয়ে পড়ল, আর একটা কথাও কেউ কইলে না। সঙ্গে সঙ্গে গভীর ঘুমে অচেতন হয়ে গেল। ললিতা বেঁচে গেল। পরের দিন সকালে ললিতারা যখন বিদায় নেয়, বিনোদিনী কিন্তু একটিবারও বাধা দেয়নি। হারান বরং লাঠি ভেঁজে সদর দরজা বন্ধ করে চিৎকার করে বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু রসময়ের সত্যি থাকার উপায় ছিল না। সে হারানের এবং বিনোদিনীর হাতে পায়ে ধরে কোনো রকমে ছাড়া পেল। কথা দিলে বাস্তু শ্রাদ্ধের দিন আসবার যথাসাধ্য চেষ্টা করবে। বিনোদিনী বললে, সেই ভালো। কিন্তু হারান ছেলে মানুষের মতো কেঁদে ফেললে। বললে, ভাই, চিরটা কাল একলা মানুষ। একটা মায়ের পেটে ভাই নেই, একটা বোন পর্যন্ত নেই যে দুদিন এসে আমার কাছে থাকবে। তোমাদের পেয়ে বড় আনন্দে ছিলাম। চোখ মুছে বললে, তোমাদের বাপ মায়ের আশীর্বাদে অভাব আমার কিছুই নেই, অভাব কেমন লোকের। রসময় বললে, আবার আসব। এসো যেন। নিশ্চয়ই আসব। হারান তাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। ফিরে এসে হতাশ হয়ে দাওয়ায় বসে পড়ল। বিনোদিনী বললে, কি হলো? হারান একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, বাড়িটা কেমন খাঁ খাঁ লাগছে রে, কিছুই ভালো লাগছে না। দুটো মুড়ি দেখায়, আজ আর মাঠে যাব না। বিনোদিনী ঝঙ্কার দিয়ে বললে, তোমার সবই বাড়াবাড়ি। দুদিন রইল, কুটুম বাড়ি এসে আর কতদিন থাকবে শুনি? ঘর বাড়ি নেই? হারান একটা হাই তুলে বলল, তা কি আর বুঝি না ভেবেছিস? বুঝি, তবু কেউ চলে গেলে আমার ভারী কষ্ট হয়, কেমন যেন কান্না পায়। হারানের গলার স্বরটা ভারী হয়ে উঠল। বিনোদিনী আর কিছু বলেনি। তারপর আরও মাস 2 কেটে গিয়েছে। ললিতা এর মধ্যে একবারও আসেনি। রসময় কিন্তু 2 বার এসেছিল। শ্রাদ্ধের সময় এসে সেদিনটা ছিল, পরের বার এসে ঘণ্টাখানেক ছিল। ললিতার খবর তারই মুখ থেকে পাওয়া গিয়েছে। মধ্যে তার শরীর ভালো ছিল না, এখন ভালোই আছে। হারান বারবার ললিতার কথা জিজ্ঞাসা করে, আনবার জন্য বলে। রসময় বলে, আমি তো আনতেই চাই, কিন্তু তার আশা কি সহজ? কত কাজ, ইচ্ছা থাকলেও আসতে পারে না। হারান শাসায়, বলে, আচ্ছা না আসুক, আমি নিজেই গিয়ে একবার হুট করে হাজির হব। চাষের কাজ একবার মিটুক না। কিন্তু তার আর চাষের কাজও মেটে না, হুট করে যাওয়াও হয় না। বিনোদিনী যে ললিতার সম্বন্ধে একেবারেই নিরুত্তর থাকে তাও নয়। ভদ্রতা রক্ষার জন্য যা করা আবশ্যক সবই করে, কিন্তু ভিতরে ভিতরে মন তার ললিতা সম্বন্ধে খুশি নয়। ললিতাকে এখানে আনার সম্বন্ধে আগের মতো তার তেমন আর কোনো আগ্রহ নেই। এমনি করে আরও কিছুদিন গেল। পুজো আর এলো বলে সকাল হতেই সোনালি আলোয় উঠোন ভরে যায়।
ধানের ক্ষেত, পুকুরের উঁচু পাড়, গাছের মাথা এই আলোতে ঝলমল করে ওঠে। চারিদিক যেন গলিত সোনায় ডুবে গেছে। শিউলির গাছে গাছে ফুটেছে হীরার কুচির মতো অজস্র ফুল। ভোর হতে না হতে তার তলে তলে বহু ছেলে মেয়েদের ভিড় হয়। ফুল কুড়োনোর জন্য কাড়াকাড়ি, মারামারি। প্রত্যেকে সেই ফুল কুড়িয়ে হলদে বোটাগুলো ছাড়িয়ে ডালাই করে উঠোনে মেলে দিচ্ছে। এই বোটাগুলো শুকোবে, সেগুলো সিদ্ধ করে তাই দিয়ে বাসন্তী রঙে কাপড় ছোপাবে। এই কাপড় পরে পুজোর উঠোনে ঘুরে বেড়াবে। এখন থেকে তারই আয়োজন। কিন্তু সে আনন্দ কজন ভাগ করবে কে জানে। ভোরের শিশিরে ভিজে অনেকেই জ্বরে পড়বে, ম্যালেরিয়া জ্বরে। আউশ ধানে কেবল থোর বেঁধেছে, কচি কচি থোর। প্রথম অন্তঃসত্ত্বা নারীর মতো তার পাতায় পাতায় একটা অপরূপ লাবণ্য যেন উছলে পড়ছে। ছোট ছোট ছেলেরা সেই থোর টেনে তুলে তীরের মতো আকাশের দিকে ছুঁড়ে দিয়ে কি যে আনন্দ পাচ্ছে তারাই জানে। এই অপচয়ের জন্য মাঝে মাঝে ধমকও খাচ্ছে বড়দের কাছ থেকে, তবু কি গ্রাহ্য করছে? সুবিধা পেলেই আবার ছুটছে। বিলে ঘোলাটে বান এসেছে, আর তারই ধারে ধারে ফুটেছে অজস্র কাশের ফুল। কমলপুরের মেয়েরা একদিন দল বেঁধে সেই ময়লা সমাচ্ছন্ন ঘোলাটে জলে স্নান করে এলো। গ্রামের পুরুষেরা সেদিন আর বাড়ি ছেড়ে বেরুতে পেল না। মাত্র 2-1 মেয়েদের পাহারাই সঙ্গে গেল। সে মিছিল দেখতে কি শোভা! আলের পথে সাপের মতো এঁকে বেঁকে চলেছে রং বেরঙের শাড়ি পরা প্রায় 100 মেয়ে। সঙ্গে বাচ্চা কাচ্চা আছে, কেউ কোলে, কেউ বা যাচ্ছে হেঁটে। শিশুসুলভ কৌতূহলের বশে কখনো বা কাশফুলের লোভে মাঝে মাঝে তারা পিছিয়ে পড়ছে, দলভ্রষ্ট হচ্ছে। মেয়েদের মধ্যে অমনি কোলাহল পড়ে যাচ্ছে, ছেলেদের উপর অজস্র কটূক্তি বর্ষিত হচ্ছে। ছেলেরা আবার দলের মধ্যে ফিরে আসছে। এমনি করে 8 ঘন্টার পথ 3 ঘন্টা যেতে লাগলো। তারপর আবার স্নান পর্ব আছে, নিজেদের এবং ছেলেদের। এসব সেরে যখন তারা ফিরল তখন দুপুর গড়িয়ে গিয়েছে। কিন্তু এসব দিনে পুরুষদের বলবার কিছু উপায় নেই। মেয়েরা কি সমস্ত জীবনভরই শুধু রান্নাবান্না আর ঘরকন্নার কাজ নিয়েই ব্যস্ত থাকবে? তাদের কি একটা দিনও পূর্ণ সঞ্চয় করতে ইচ্ছা হয় না? 12 মাস মেয়েরা সংসার চালায়, পুরুষরা কি একটা দিনও পারবে না? ভারী তো একটা বেলা রান্না। হারান রান্নার কাজ মোটে পারে না, তবু আজকের দিনে সকাল সকাল স্নান সেরে রেঁধে বেড়ে বসে আছে। বিনোদিনী কখন যে ফিরবে কে জানে। তারপর রান্না চড়ালে আর খাওয়ার সময় থাকবে না। তবে বেশি কিছু রাঁধেনি, ভাতের সঙ্গে আলু, পটল, ঝিঙে সিদ্ধ আর মাছের টক। কিন্তু বিনোদিনী এসে তাই যখন তাকে বেড়ে দিলে, হারান না পারে অভিযোগ করতে, না পারে গিলতে। তরকারিগুলো ধোয়া হয়নি, ফলে ভাতে শুদ্ধ এমন একটা বিশ্রী গন্ধ হয়েছে যে যার নাক আছে তার পক্ষে এ ভাত মুখে তোলা অসম্ভব। অথচ ভাত দিব্যি ঝরঝরে হয়েছে, গলেও নি, পড়েও নি। রান্না বিষয়ে নিজের অক্ষমতা জানে বলে অত্যন্ত সতর্কতার সঙ্গেই রেঁধেছে। হারান বুঝতে পারে না ত্রুটি কোথায়। কিন্তু বিনোদিনী সঙ্গে সঙ্গে ধরে ফেললে। এমন একটা নিতান্ত সহজ বিষয় পুরুষের অপটুত্ব দেখে তার আর হাসি থামে না। বললে, তরকারিগুলো হাঁড়িতে দেবার সময় ধুয়ে নাওনি তো? তাই হবে। হারান যেন হারানো জিনিস খুঁজে পেয়েছে এইভাবে সহজসাহে বললে, দেখেছ? তুমিই দেখো, আমি সেসব জানি না, কিন্তু একটি ভাত ফেলতে পারবে না। উত্তরে হারান বোকার মতো হাসলে। সে হাসি দেখে বিনোদিনীর মমতা হলো। হেসে বললে, আজ থাক, আর খেতে হবে না, ওঠো, আমি এক্ষুনি ভাত চড়িয়ে দিচ্ছি। হারানের গালে তখনও 1 গ্রাস ভাত। কোঁত করে সেটা চোখ বন্ধ করে গিলে ফেলে বললে, পারবো না কেন? খুব পারবো, অখাদ্যি তো আর নয়। বলে আবার একটা বড় মতন গ্রাস পাকাতে লাগলো। বিনোদিনী ধমক দিলে, আবার খাচ্ছে, নিষেধ করলাম না? হারান যেন বেঁচে গেল। হাতের গ্রাসটা পাতে ফেলে উঠে পড়ে বললে, তবে যেমন তাই করো। অতগুলো ভাত নষ্ট হলো দেখে বিনোদিনীর ক্ষোভ হচ্ছিল। নিজে অবশ্য ওই ভাতই সে খাবে, কিন্তু হারানের জন্য তো রাঁধতে হবে। গজগজ করতে করতে বললে, আমারই ঘাট হয়েছে, মরতে রেঁধে রাখতে বলেছিলাম, তবু ভাগ্যি যে গেলবারের মতো এবার আর হাত পোড়াওনি।
যা পারো না তুমিই বা তা করতে গেলে কেন? মিছিমিছি এতগুলো চাল নষ্ট। হারান গম্ভীর হয়ে বললে, তুই বললি কেন? বিনোদিনী তার কথা যেন একটা ঝাপটাই উড়িয়ে দিয়ে বললে, আমি বললাম বলেই করবে? আমি যদি লোকের ঘরে আগুন দিতে বলি, দেবে? হারান আর কথাটি কইল না, আচাবার জন্য খিড়কির ঘাটে দৌড়ল। বিনোদিনী আবার রান্না চড়ালে। হারান এক কলকে তামাক সেজে হুঁকো হাতে পাড়াটা একবার ঘুরে এসেই দেখল রান্না শেষ। শুধু সিদ্ধ আর ভাত নয়, একটা তরকারিও এর মধ্যেই হয়েছে। বিনোদিনীকে আর সে কষ্ট করতে দিলে না, নিজেই পিঁড়ি পেতে জায়গা করে নিলে। এক গ্লাস জলও গড়ালে। ভব্যিযুক্ত হয়ে খেতে বসে এক গাল হেসে বললে, এর মধ্যে এত কি করে রাঁধলি? আমি তো ওই রাঁধতেই দুপুর গড়িয়ে ফেলেছিলাম। বিনোদিনী হেসে বললে, তুমি খুব বাহাদুর। হারানের খাওয়া হয়ে গেলে বিনোদিনী নতুন রান্না ভাত জল দিয়ে আলাদা করে রেখে দিলে। রাত্রে হারান আর ছেলেরা খাবে। নিজের জন্য সেই দুর্গন্ধ ভাত বেড়ে নিলে। যদি কেউ সেখানে উপস্থিত থাকত, বিনোদিনীর মুখ দেখে এবং খাওয়া দেখে কিছুতে বুঝতে পারত না যে সে দুর্গন্ধ ভাত খাচ্ছে। খাওয়া নিয়ে মেয়েদের খুঁতখুত করতে নেই, তাতে লক্ষ্মী ছাড়ে। খাওয়ার পরে হারান দাওয়ায় শুয়ে মনে মনে গজগজ করতে লাগল। এবারে সব জমিতেই লোনা লেগেছিল, তার জন্য নুনের খরচ বেশি হয়েছে, কিন্তু দাম বাকি আছে। আজ সকালে হরমুদি সেইটাই চাইতে এসেছিল, বিরক্তি সেই জন্য। বিনোদিনী বললে, নুন দিয়ে ফসল যে দুনো হবে তার কি বলছো? বড় পুকুরের নিচে জেলের বেঁকিখানা তো যেতে আসতে প্রায়ই দেখতে পায়। ধান একেবারে কালো মিশমিশ করছে। জমির প্রশংসা শুনলে হারান অত্যন্ত খুশি হয়। জমিগুলি যেন তার ছেলে মেয়ে। নিজের হাতে তাতে সে সার দিয়েছে, নিজের হাতে চাষ করেছে, নিজের হাতে তাতে বুনেছে ধান। আর কি যত্নে! প্রত্যেক দিন একবার করে তার জমি দেখতে যাওয়া চাই। হয়তো কোথাও দু একটি আগাছা কেবল দেখা দিয়েছে, সেগুলি তুলে দেবে। হয়তো কোথাও আল একটুখানি ধসে গিয়েছে কিংবা ফুটো দিয়ে জল বার হচ্ছে, দু চাপড়া মাটি দিয়ে তা ঠিক করে দিতে হবে। সর্বদা লক্ষ্য রাখতে হবে গরু বাছুরে ধান না খেয়ে যায়, জমির আল না কেটে যায়, জমির আল কেটে জল না কেউ বার করে নিয়ে যায়, ঝোড়া কাটবার ছলে কেউ না ধানের গুছি কেটে নিয়ে যায়। এর উপর আড়াই মাছ পড়েছে প্রচুর। রাত্রে একবার করে সেখানে যেতেই হয়, নইলে হয়তো কেউ মাছ ঝেড়ে নিয়ে যাবে। এসব কাজে তার আলস্য নেই, বরং যথেষ্ট উৎসাহ। লকলকে ধানের জমির দিকে যখন সে চায়, তার চোখ দিয়ে যেন গভীর স্নেহ ঝরে ঝরে পড়তে থাকে। বিনোদিনীর কথায় সে উৎসাহে গা ঝাড়া দিয়ে উঠে বসল। হাত নেড়ে বললে, এবারে ধানে যা গুছি বেঁধেছে, জলে দাঁড়িয়ে ফুলোতে যদি পায়, দুনো ফসল তোকে নিজের হাতে মেপে দেব। বিনোদিনী হেসে বললে, তবে 5 টাকা নুনের জন্য অত দুঃখ কিসের? হারান আবার শুয়ে পড়ল। বললে, সে তো হবে রে জানি, কিন্তু এখন টাকা পাই কোথায়? হরর বাক্যি তো শুনেছিস। উত্তেজনায় তার লাল লাল চোখ ভাটার মতো ঘুরতে লাগল। বিনোদিনী মৃদু কণ্ঠে বললে, হাবলের কোমরে সোনার মটরটা বন্ধক দিলে হবে না? ওটা তো আর কেউ পড়ে না। হারান মাটিতে একটা চাপড় দিয়ে বললে, দীনদত্তের কাছে তো টাকায় 6 পয়সা সুদ, তা খেয়াল আছে? বিনোদিনীর উত্তরে আরও একটা কি বলতে যাচ্ছিল, কিন্তু কর্কশ কণ্ঠে বললে, না না, ওসব ধার ধরের কথা বলিস না। লবদ্বীপের অমন হলো কেন? ওই ধারে 100 টাকা ওর বাবা দীনদত্তর কাছে ধার করেছিল, তার মোট সুদ দিয়েছিল 700 টাকা, তাতেও শোধ হয়নি। আরও 500 টাকার দায় তার সর্বস্ব গেল। সে ধার তুই আমাকে করতে বলিস? বলে মেয়ে মানুষের সর্বনেশে বুদ্ধি, তাই বটে। বলে হারান আবার শুয়ে পড়ল। বিনোদিনী বললে, তবে নুনের দামটা দেবে কি করে? সে যা হয় একরকম করে দেওয়া যাবে। বিনোদিনী বুঝল হারান রেগে গিয়েছে, সেজন্য ঋণ শোধের পন্থা সম্বন্ধে আর কিছু জিজ্ঞাসা করতে সাহস করলে না। এমন সময় বাইরে চটিজুতোর শব্দ পাওয়া গেল, সঙ্গে সঙ্গে তারাপদর আবির্ভাব। সাজগোছের বাহুল্য নেই, গায়ে শুধু একটা গেঞ্জি, কোঁচা নেই। তাকে দেখেই বিনোদিনী মুখ নামালে। সে সন্ধ্যার পরে বিনোদিনীর সঙ্গে আর তার দেখা নেই।
এই প্রথম। হারান জিজ্ঞাসা করলে, কি রে, কখন এলি? আজ সকালে। ভালো আছো? আজই একরকম। বস বস। বসি বলে তারাপদ দাওয়ায় উঠে বসল। একবার আর চোখে বিনোদিনীর দিকে চাইলে, কিন্তু দৃষ্টি বিনিময় হল না। বিনোদিনী তখন নত নেত্রে একাগ্র মনে পায়ের নখ করে মাটি খুঁড়ছিল, আর ভাবছিল কোনো কথা না বলে উঠে চলে যাওয়াটা দৃষ্টিকটু ঠেকবে নাকি। তারাপদ জিজ্ঞাসা করলে, আশা করা যায় ধান এবার ভালোই হবে, কি বলো হারান্দা? ধান? তা জলে যদি কুলোই তাহলে। বিনোদিনী হেসে জিজ্ঞাসা করলে, তোমার সেই শোলপৌনির ছড়া কি হলো? শোলপৌনি? ও হ্যাঁ, শোলপৌনি। হারান হাহা করে হেসে উঠল। তারাপদ বিস্মিত স্বরে জিজ্ঞাসা করল, শোলপৌনি কি? হারান হাসি থামিয়ে বললে, সেই আষাঢ়ে নবমীর ছড়াটা। কি জানিস, কলিকালে ওসব আর মেলে না। তারাপদ কিছুই বুঝলে না, কিন্তু সে আর দ্বিতীয় প্রশ্নও করলে না। সে এসেছিল বিনোদিনীর সঙ্গে দেখা করতে, নিরিবিলি। পরের দিন সকালেই সে ললিতার কাছে তাদের দুজনের সম্বন্ধে ওর মনোভাবের সংবাদ পেয়েছিল। তখন আর সংকোচ, লজ্জায় এবং কিছু পরিমাণে ভয়েও ওর সঙ্গে কথা ভুলতে পারেনি। এ গ্রামে তার সব দিক দিয়ে সুনাম আছে। বিনোদিনী যদি তাদের কাণ্ড ইঙ্গিতেও প্রকাশ করে দেয়, তাহলে আর গ্রামে মুখ দেখানো কঠিন হবে। হঠাৎ পালিয়ে যাওয়ার সেও একটা কারণ। কিন্তু দীর্ঘকালের মধ্যে আকারে ইঙ্গিতে কিংবা কোনো চিঠিপত্রে এ সম্বন্ধে কোনো সংবাদই সে পেলে না। তখন একটা ভরসা হলো বিনোদিনী নিশ্চয়ই প্রকাশ করেনি। তার উপরে তার শ্রদ্ধা হলো। তার বরাবরই মনে হয়েছে বিনোদিনী পাড়াগাঁয়ের সাধারণ মেয়ে থেকে স্বতন্ত্র। সে কথারই সত্যতা প্রমাণিত হল। কিন্তু কিছু একটা বলা তো চায়। তারাপদ বললে, চাষের খরচও তো এবার কম হয়েছে, তাড়াতাড়ি তো ছিল না, বাইরের মজুর বড় একটা দরকার হয়নি, কি বলো? হারান একটু দ্বিধাভরে বললে, তা বটে, তবে ওই নুন এবার জমিতে লেগেছে। বিঘে পিছু 5 করে নুন, তবে দেখ না হিসেব করে। তা ঠিক। আর কাঁকড়ার উৎপাতও ছিল, প্রায় জমি 2বার করে রোয়াতে হয়েছে। আর বীজ অমিল হয়ে গেল। জোড়াপুকুরের নিচে বড় বাকুড়িখানার জন্য বীজ আনতে হলো ধুলোডাঙ্গা থেকে। এমনই কাণ্ড। আর ধুলোডাঙ্গার এমনই মজা যে পুব মাঠ ছাড়া আর কোনো মাঠে 1 ফোঁটাও বর্ষণ হলো না, সব পতিত আছে। তা নইলে কি আর বীজ পাওয়া যেত? খুশিতে হারান কেঁপে কেঁপে হাসতে লাগলো। বললে, ঝলই আমাদের ওইটুকুনিতেই যা হয়েছে, আর কোথাও নেই। তারও কারণ আছে বলে হারান গম্ভীরভাবে অন্যমনস্ক হয়ে গেল। তারাপদ জিজ্ঞাসা করলে, কি কারণ? আছে, শুনি না। হারান একটা অত্যন্ত গোপন খবর দেবার মতো করে গলা নামিয়ে বললে, পুষ্কর বাঁধা। কিরকম? হারান নবদ্বীপের কাছে যা শুনেছিল হুবহু বলে গেল। শুনে বিনোদিনী পুষ্করের প্রতি কৃতজ্ঞতায় 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে প্রণাম করলে। তারাপদ গম্ভীরভাবে জুতোর ওপরে টোকা দিতে লাগলো, কিন্তু বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারলে না। প্রথমে ফিক করে, তারপর সজোরে হেসে ফেললে। হারান বিস্মিতভাবে বললে, হাসলি যে? তোমার যত আজগুবি গপ্প। আজগুবি মানে? সবাই জানে এ কথা, নইলে পুষ্করে দুষ্কর বাড়ি। এবারে কোথাও বৃষ্টি হলো না, কেবল এই খানিকটা জায়গা নিয়ে হলো। দেখতে পেলি না? কত জায়গায় হয়েছে। হয়েছে। তুই সব খবরই রাখিস কি না? হারান তারাপদ নাস্তিকতায় রেগে বিরক্ত হয়ে উঠে গেল। তারাপদও তাই চাইছিল। এতক্ষণে বিনোদিনীকে একলা পেলে। বিনোদিনীর দিকে চেয়ে সে হেসে ফেললে। বিনোদিনী যদিচ হাসে না, কিন্তু মনের মধ্যে ওর সম্বন্ধে সেই ক্রোধও যেন এরই মধ্যে কোথায় অন্তর্হিত হয়েছে। তারাপদ যুক্ত করে বললে, অমন গম্ভীর হয়ে থেকো না বড় বউ, আমাকে যা হোক কিছু একটা বলো। মুখ নামিয়ে বিনোদিনী উত্তর করলে, কি বলবো? যা খুশি, পাঁজি, ছুঁচো, গাধা, স্টুপিড। তার বলবার ধরনে বিনোদিনী হেসে ফেললে। বললে, কিছু বলবার নেই,
তবে হেসে দুটো ভালো কথা বলো, যা চিরকাল বলে এসেছ, অমন করে থেকো না। তাও বলতে পারবো না। তারাপদ চুপ করে রইল। বিনোদিনীর হাসি দেখে তার অনেকটা সাহস হয়েছিল। এবারের কণ্ঠস্বর শুনে সে সাহস যেন এক ফুঁয়ে নিভে গেল। বিনোদিনী আরও রূঢ় কণ্ঠে বললে, তুমি আর এ বাড়িতে এসো না। আমি তোমাকে যা ভাবতাম তুমি তা নও। নই? না, আমি অবশ্যই কাউকে কিছু বলিনি, কিন্তু আমাকে বেশি জ্বালাতন করলে সব ফাঁস করে দেব। তারাপদ এবার সত্যিই ভয় পেয়ে গেল। বিনোদিনী আর তার দিকে দিকপাত মাত্র না করে ঘরের মধ্যে গিয়ে ঘর ঝাড় দিতে লাগল। তারাপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, এজন্যই কলেজ কামাই করে এবারই এলাম। এই কথা যেন বিনোদিনীর কানেই গেল না। সে যেমন ঝাড় দিচ্ছিল তেমনি দিতে লাগল। হঠাৎ তারাপদ ঘরের মধ্যে এসে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলে, কি অন্যায় করেছে আমি? এমন কি আর কেউ কোনো কালে করেনি? এই প্রথম? ওর স্পর্ধা দেখে বিনোদিনী অবাক হয়ে মুখ তুলে চাইলে। তারাপদ বলতে লাগল, কেউ করেনি? তুমিও করনি? বিনোদিনী চমকে সোজা হয়ে দাঁড়াল। হাত থেকে ঝাঁটা খসে গেল। স্খলিত কণ্ঠে বললে, আমি কি করেছি? আমার সম্বন্ধে তুমি কি জানো? উন্মাদের মতো মাথা নেড়ে তারাপদ বললে, সব জানি। ললিতা যা জানে আমি সে সবই জানি। তা যদি প্রকাশ করে দিই কি হবে তোমার? বিনোদিনীর সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল, কিন্তু জিহ্বা যেন কঠিন আড়ষ্ট হয়ে গেছে। কোনো রকমে বললে, সব জানো? ওর জ্বলন্ত চোখের ক্রুদ্ধ শূন্য দৃষ্টি তারাপদর মনে হলো যেন দেখতে দেখতে অনেক দূরে চলে গেল। মনে হলো ও যেন একা। এ সংসারের সমস্ত কিছু যেন ওর সান্নিধ্য থেকে ঝরে ঝরে পড়ছে। তারাপদর ভয় হলো। অপরাধীর মতো বললে, আমি কিছু জানি না বড়বউ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। কিন্তু বিনোদিনীর তখন সংজ্ঞা নেই। পাথরের মূর্তির মতো সে যেন কিছু শুনছেও না, বুঝছেও না। তারাপদ আর থাকতে পারলে না। সে হুমড়ি খেয়ে বিনোদিনীর পায়ের উপর পড়ে অঝরে কাঁদতে লাগল। বড় বউ আছিস নাকি? রসিক পালের স্ত্রী দরজার কাছ থেকে ওদের দুজনকে ওই অবস্থায় দেখে এক হাত জিভ কেটে সরে দাঁড়াল। বিনোদিনীর চট করে সম্বিত ফিরে এলো। একটা ঝটকায় পা মুক্ত করে নিয়ে তাড়াতাড়ি বাইরে এলো। কি বলছিলে দিদি? দিদি তখন ছুটছে। পিছন পানে চাইবার তার অবসর নেই। ছুটছে স্নানের ঘাটে, যেখানে বহু মেয়ের ভিড় হয়েছে। এত বড় একটা ঘটনা তাদের কাছে না বলা পর্যন্ত তার শান্তি নেই। ও দিদি, চললে কেন? ও যে তারাপদ। কিন্তু দিদি আর ফিরল না। মুহূর্তের মধ্যে পাঁচিলের অন্তরালে অদৃশ্য হয়ে গেল। সেই ধূসর অপরাহ্নে ছায়ামূর্তির মতো বিনোদিনী আড়ষ্টভাবে খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার কাপড় খুলে গেছে, আঁচল দাওয়া থেকে উঠোনে গিয়ে লুটোচ্ছে। একটু পরে সোজা সবল পদক্ষেপে বিনোদিনী ঘরের দরজায় গিয়ে দাঁড়াল। তারাপদ ভয় পেয়ে একটা কোণে গিয়ে লুকিয়েছে। অন্য সময় তাকে এই অবস্থায় দেখলে বিনোদিনী হেসে লুটিয়ে পড়ত, কিন্তু এখন তার মনের অবস্থা অন্যরূপ। কঠিন কণ্ঠে বললে, বেরিয়ে এসো। তারাপদ সাহস পাচ্ছে না, চাপা গলায় বললে, চলে গেছে? গেছে, তুমি বেরিয়ে এসো না। চোরের মতো সন্তর্পণে তারাপদ বেরিয়ে এসে এদিক ওদিক চাইতে লাগল। মুখ তার শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। বিনোদিনী ধমক দিয়ে বললে, দেরি করছো কেন? যাও না। আমার যা সর্বনাশ করার তা তো করা হলো। তারাপদ এই কথার কোনো জবাব না দিয়ে একটা ছুট দিলে। বিনোদিনী সিঁড়ির উপর পা ঝুলিয়ে নিস্তেজের মতো দাওয়ায় এসে বসলে। বিকেলের কাজ কিছুই করা হয়নি। উঠোন অপরিষ্কার হয়ে আছে। মেনি দাওয়ার এক কোণে পুতুল খেলা করছিল। কাপড়ের পার, আতার পাতা আর ছোট ছোট ধুলোর ঢিপিতে সে কোণটা নোংরা হয়ে আছে। আর হাবল যেখানে মাটির গরু নিয়ে খেলা করছিল সেখানকার তো কথাই নেই, যেন আস্থা কুর হয়ে আছে।
তারাপদর কোণে গিয়ে লুকোনো আর তার পালিয়ে যাওয়ার দৃশ্যটা নতুন করে বিনোদিনীর চোখে ভেসে উঠল। বিনোদিনী হেসে ফেললে। কি হয়েছে কি? রসিকের স্ত্রী সন্দিগ্ধ মন, সে সবকিছুই সন্দেহের চোখে দেখে। কিন্তু তারাপদ ভয় পেয়ে লুকোলো কেন? কি অপরাধটা করেছে সে? কিন্তু তখনই বিনোদিনীর মনে হলো, ভয় সেও তো কম পায়নি, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। কি সে তা জানে না, কিন্তু হয়েছে। নইলে তার মনেই বা ভয় এলো কেন? তার কেন মুখ শুকিয়ে গেল, দেহ কাঠের মতো আড়ষ্ট হয়ে গেল? মনের সে অবাধ স্বাচ্ছন্দ্যই বা কই? কোথায় সে নির্মেঘ হাসি? রসিকের স্ত্রী ঘাটে এতক্ষণ কি করছে কে জানে? তার কি সন্ধ্যার আগে ঘাটে যাওয়া উচিত হবে? কিন্তু আজ না গেলেও কাল তো যেতে হবে। আজ না হয় খিড়কি পুকুরেই গা ধুয়ে চালিয়ে দেবে, কাল না। লজ্জাকে প্রশ্রয় দিয়ে লজ্জার কারণ না বাড়ানোই ভালো। বিনোদিনী তাড়াতাড়ি বিকেলের কাজ সেরে ঘড়া নিয়ে ঘাটে চলল। ঘাট তখন জমজমাট। শেষ অপরাহ্নে সোনালি আলোয় চারিদিক টলটল করছে। আউশের ক্ষেতে তাজা ধানগুলি লিকলিক করছে। এখানে দু চারটে চাষি গামছা পরে মাথায় মাথালি দিয়ে জমির আল বেঁধে জল আটকাচ্ছে। কেউ বা ঝোড়া কেটে মাথায় করে বাড়ি ফিরছে। কেউ ফিরতি মুখে রাতের তরকারির জন্য গোটা কয়েক কাঁকড়া সংগ্রহ করে নিচ্ছে আর মনের আনন্দে গান ধরেছে। কহিও প্রাণনাথে শ্রীরাধা আর না বাঁচে, শ্রীরাধা আর না বাঁচে গো শ্রীমতী আর। গান শেষ হতে পারছে না, মধ্যপথেই থেমে যাচ্ছে। একটা বড় কাঁকড়া হাতের পাশ দিয়ে ছুটে গর্তে ঢোকার চেষ্টা করছে। গান শেষ করতে গেলে আর সেটা ধরা হয় না। সেটা ধরে তার ডানা ভেঙে আঁচলে পুড়ে তবে গান শেষ করছে, শ্রীমতী আর বাঁচবে না। এমনি বহু গানের টুকরো, কোথাও একটা কলির প্রথমার্ধ, কোথাও একটা শেষার্ধ। অপরাহ্নের রবিকর স্রোতে ভেসে ভেসে আসছে টুকরো টুকরো মানিকের মতো, যেন অনন্ত সঙ্গীত সমুদ্রের একটি একটি বুদবুদ সূর্যকিরণে ক্ষণকালের জন্য ঝিকমিক করে উঠছে। ভাদ্রের ভরা নদী, ঘাটের কোল পর্যন্ত জল উঠেছে। বেশি জলে নামবার উপায় নেই, সেখানেই গলা ডুবিয়ে মেয়েরা গা ধুয়ে নিচ্ছে। নদীর ছলাৎ ছলে মেয়েদের কলরবে ঘাট মুখর। তাদের ছোট্ট পৃথিবীর রাষ্ট্রনৈতিক, সমাজনৈতিক, অর্থনৈতিক কোনো প্রসঙ্গ আর এই কলরবের মধ্যে বাদ যাচ্ছে না। ইতিমধ্যে কারো মেয়ে হয়তো ঘাট ছেড়ে অনতি দূরের কলকে গাছের ডাল নুইয়ে ধরে ফুলের মধু খাচ্ছে, তাকে শাসন করাও আছে। সেই সঙ্গে প্রত্যেকেই কলিকালের মেয়েদের উচ্ছৃঙ্খলতা ও দুর্নীতিপরায়ণতা সম্বন্ধে আক্ষেপও জানাচ্ছে এবং এরপরে আরও কি হবে ভেবে নারী জাতির ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হচ্ছে। কিন্তু সকলের চেয়ে জমেছে বিনোদিনীর প্রসঙ্গ। রসিকপালের স্ত্রী মধুচক্রের সেই যে ঢিল ছুঁড়ে গিয়েছে, তারই গুঞ্জন এখনো থামেনি। দলে দলে মেয়েরা আসছে যাচ্ছে, নতুন নতুন শ্রোতার অভাব নেই। গুঞ্জন যদি বা একটু ঝিমিয়ে আসে, নবাগত দলের কল্যাণে আবার দ্বিগুণ হয়ে বেড়ে উঠেছে। যে শুনছে সেই অবাক হচ্ছে। বিনোদিনীর সম্বন্ধে এমন কথা শোনবার জন্য কেউ প্রস্তুত ছিল না। বিনোদিনী স্বামীর সঙ্গে সমস্ত রাত কলহ করে বটে, কিন্তু স্বভাবত সে কলহপরায়ণা নয়। অন্য কারোর সঙ্গে বড় একটা কলহ করেও না, এবং হারানের সঙ্গে কলহ করলেও তার সেবা শুশ্রূষার বিষয়ে কখনো ত্রুটি করেছে বলে কেউ শোনেনি। তারাপদ বহুকাল থেকে হারানের বাড়িতে যায়। বিনোদিনীকে সে বৌদি বলে। বিনোদিনীও বহুকাল থেকে তার সঙ্গে অসংকোচে মিশে আসছে। দেবর সম্পর্কে তার সঙ্গে চিরাচরিত প্রথায় রসিকতা করে আসছে। এর মধ্যে কোথাও সংকোচ ছিল না, দোষের কিছু ছিল না। আর 5 জন বধূ তারাপদর সঙ্গে যেমন ব্যবহার করে সেও তাই করে। তারাপদের সঙ্গে অবশ্য তাদের নিকট আত্মীয়তা কিছু নেই, কিন্তু গ্রামের মধ্যে গ্রাম সম্পর্কও তো উপেক্ষণীয় নয়। নিকটতম রক্ত সম্পর্কীয় আত্মীয় যে সামাজিক ব্যবহার নীতি অনুসরণ করে, গ্রাম সম্পর্কীয় আত্মীয় তার চেয়ে এক তিলও কম করে না। মাঝে মাঝে বিপ্লব যে ঘটে না তা নয়, কিন্তু খুব কম। সেই জন্যই ইতিমধ্যে এদের দুজনের সম্পর্কে ভিতরে ভিতরে যে ক্লেদ জমে উঠেছে,
রসিক পালের স্ত্রীর চাক্ষুষ প্রমাণের পর এ বিষয়ে কারো মনে আর তিল মাত্র সন্দেহ নেই। এখন সব জলের মতো স্পষ্ট হয়ে উঠল। এখন সকলেই এক বাক্যে বলতে লাগল, দেওর ভাজে হাসাহাসি তামাশা হবে না কেন? নিশ্চয়ই হবে। তাই বলি এত দেশে আর দেওর ভাজ নাই? আমরা কিছু বুঝি না? স্বামীর সঙ্গে কার না ঝগড়া হয়? অমন তো কোথাও দেখিনি বাবু। বিষ লেগেছে যে, আর কি স্বামীর উপর মন আছে? এখন দু চক্ষের বিষ হয়েছে। আর কি ভালো লাগছে? ও বুড়ো এখন গেলেই ওর হাড়ে বাতাস লাগে। কোনোদিন বিষ দিয়ে না মেরে ফেলে তো বাঁচি। ওসব নচ্ছার মেয়েতে সব পারে। পারে বই কি, ওদের অগম্যি ঠাঁই নেই, অগম্যি কাজও নেই। এসব আলাপ আলোচনার মানে কিন্তু এ নয় যে আলোচ্য লোমহর্ষণ কাণ্ডে সকলে ঘৃণায় লজ্জায় মুহ্যমান হয়ে পড়েছে। ওরা এই আলোচনায় চমৎকার রস পাচ্ছে। অম্লমধুর বস্তুর মতো এই প্রসঙ্গ টাকান দিয়ে দিয়ে আস্বাদ করছে। এক একটা মন্তব্যের সঙ্গে সঙ্গে দেহ হিল্লোলিত হয়ে উঠছে। তালে তালে বাহুযুগল ললিত ভঙ্গিতে নৃত্য করে উঠছে। চঞ্চল চোখ থেকে হাসি যেন ঠিকরে ঠিকরে পড়ছে। আর রসনাই তো স্বয়ং বীণাবাদিনীই আশ্রয় নিয়েছেন। সকলে বিনোদিনীর উপর হারে হারে চটে গেছে। রতনমণিও এ মজলিসে কম রস জমাচ্ছিল না, কিন্তু অবশেষে একটা কথা না বলে সে থাকতে পারল না। সত্য ও ন্যায়ের খাতিরে নয়, এ একেবারে তার অন্তরের কথা। বলে, তা বাবু, ওর নিতান্ত দোষ দেওয়া যায় না। ওর ওই বয়স আর ওই রূপ, বাপ মা বুড়োর গলায় বেঁধে দিয়েছে বলে চিরকাল যদি বাঁধা না থাকে। রতনমণি তার অন্তরের সত্য কথাতেও পরিহাসের ফোড়ন দিলে। কথাটার মধ্যে যেন কিছু রসিকতা আছে, এইভাবে সকলের দিকে চেয়ে ফিক ফিক করে হাসলে। এর বেশি আর বলতে সে সাহস করলে না, কারণ তার নিজের চরিত্র অনিন্দনীয় নয়। রতনমণির বয়স ৩৫-এর কাছাকাছি, বিধবা। কিন্তু যখন সে বিধবা ছিল না, তখনও স্বামীর ঘর বড় একটা করেনি। বৃন্দাবনকে কৈশোর থেকে সে যে কি চোখে দেখেছে, লজ্জা শরম কুল মান কিচ্ছু আর রাখতে পারলে না। সমাজের মধ্যে বসে এবারও কম সাহসের কথা নয়। ওরা বৈষ্ণব নয় যে কণ্ঠী বদল করে দোষ কাটাবে। গ্রামে ঢিঢি পড়ে গেল। দেখতে দেখতে এ খ্যাতি গ্রাম ছাড়িয়ে বাইরেও বিবৃত হল। তার ফল হলো এই যে রতনমণির যেটুকু লজ্জা ছিল তাও আর রাখবার প্রয়োজন হল না। তার তখন ভরন্ত যৌবন, বৃন্দাবনেরও উঠতি বয়স, শরীরে অপরিসীম শক্তি। কোনো কিছু গ্রাহ্য করার অবকাশ নেই। তারা দুজন ছাড়া আরও অনেকে যে সমাজ বেঁধে এখানে বাস করে, সে সমাজে যে প্রচলিত বিধিনিষেধ, আইন কানুন, সুনীতি দুর্নীতি, ভালো মন্দ সম্বন্ধে স্পষ্ট নির্দেশ আছে, সে আর তাদের চোখেই পড়ল না। কিন্তু এমন করেও বেশি দিন চলল না। যৌবনে ভাটা পড়তে লাগল। বৃন্দাবনেরও রক্তের তেজ কমে আসতে লাগল। তার সঙ্গে ঋণের পরিমাণও বেড়ে উঠল। জমি জায়গা যা ছিল তার অনেক গেল নিলাম হয়ে। বাধ্য হয়ে তাকে ঘর গৃহস্থলী আর স্ত্রীপুত্রের দিকে অধিক মনোযোগ দিতে হল। রতনমণিরও আবার নতুন লোক জুটল। দুদিন পরে সেও চলে গেল। আবার এলো অন্য লোক, তারপরে আবার অন্য লোক। তার ছেলেটি এখন বড় হয়েছে, কিন্তু তারও সয়ে গেছে। বাধা দেবার প্রবৃত্তিও হয় না, শক্তিও নেই। একটা সামাজিক গোলযোগের সূত্রপাত হয়েছিল, কিন্তু মধ্যে বৃন্দাবন থাকায় এবং এই ব্যাপারে রাগের মুখে আরও অনেকের বাড়ির বিস্তৃত প্রায় কলঙ্ক কথা পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা থাকায় আয়োজনটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। রতনমণি সকলের মধ্যে চমৎকার মিশে গেছে। এখন আর তাকে দেখে তার চরিত কথা কারো মনে পড়ে না, কেবল সে নিজে ভুলতে পারে না, সংকোচ হয়। রতনমণির কথা যেন সমবেত নারীমণ্ডলীর মধ্যে তপ্ত তেলের জলের ছিটার মতো চিরবিরিয়ে উঠল। মরণ আর কি, বুড়ো বর বুঝি বর নয়? শালগ্রামের সামনে রূপ যৌবন বুঝি চিরকাল থাকবে? তখন দুদিন পরে কুষ্ঠব্যাধি হবে যে, সর্বাঙ্গ খসে যাবে না? মুখে পোকা পড়ুক, পান খেয়ে ঠোঁট রাঙা করা শেষ হোক, অমন মহাদেবের মতো স্বামী পছন্দ হয় না?
এমন সময় দূরে বিনোদিনীকে দেখা গেল। গাছের পাতার ফাঁকে ফাঁকে তার মুখে অস্তরবির আভা এসে পড়েছে। তার সুন্দর মুখে বিষণ্ণতার ছায়া পড়ায় কেমন একটা গাম্ভীর্য এসেছে, যেন তার বয়স অনেক বেড়ে গিয়েছে। তাকে দেখা মাত্র এক মুহূর্তে নারীমণ্ডলীর প্রসঙ্গ পরিবর্তিত হয়ে গেল। যাই ভাই, বাড়িতে এতক্ষণ বোধ হয় কুরুক্ষেত্র বেঁধে গেছে, মরণ হয়তো বাঁচি। হ্যাঁ, দিনের তরকারি আর এক ফোঁটাও নেই। যাব, গিয়ে উনুন ধরাবো, দুখানা কুমড়ো ফুলের বড়া ভাজবো, তবে মানুষের পাতে ভাত দিতে পারবো। আর মা, মাছের একটা ডাক নেই গো, নিরিমিষি খেয়ে যে মরলাম। ছেলেগুলো খেতে বসে কেঁদে মরল, না মাছ না তরকারি। আর বলো না ভাই, আমাদের ডাঙাটায় কুমড়ো দুটো জালি ধরেছিল, তা কি থাকার জো আছে? মুখ পুরো হনুমান কখন এসে তুলে নিয়ে গেছে। যা বলেছ ভাই, ওই মুখ পোড়া দৌড়াতিতে কিছু কি লাগাবার জো আছে? বিনোদিনী আস্তে আস্তে এসে নিঃশব্দে দাঁড়াল, সকলের দিকে চেয়ে ম্লানভাবে একটু হাসল। এসো ভাই, এত দেরি হলো যে? উঠলাম ভাই, গিয়ে আবার উনুন ধরাতে হবে। আর বলো কেন? দেখতে দেখতে সকলে উঠে চলে গেল। বিনোদিনী বুঝল তার মুখ পুড়েছে। রসিকেষ্ট্রী বাকি কিচ্ছু রাখেনি। সে আসামাত্র যারা উঠে গেল, কেউ একটা মুখের সম্ভাষণ করে, কেউ বা তাও না করে, এদের সকলেরই কিছু কাজের তাড়া নেই। গৃহস্থের কুলবধূ তার অসুচি সংস্পর্শে যাতে সংসারের অকল্যাণ হয়, সেই ভয়ে তাকে এড়িয়ে যাবার জন্যই অত তাড়াতাড়ি সরে পড়ল। কলরব মুখর স্নানের ঘাট খালি হয়ে গেল, রইল কেবল রতনমণি। বিনোদিনী একটা দীর্ঘশ্বাস ফেলে ঘোড়া নামিয়ে বসল। রতনমণি তার নিজের জীবনে অনেক পোড়া খেয়েছে। বিনোদিনীর নিরক্ত মুখের দিকে চেয়ে বুঝল প্রথম আঘাতটা তাকে খুব জোরেই লেগেছে। সামলে নেবার জন্য রতনমণি তাকে একটু সময় দিলে। সে নিঃশব্দে গামছা দিয়ে পায়ের ময়লা সাফ করতে লাগল। হঠাৎ এক সময় পায়ের শব্দে পিছন ফিরে চাইতেই রতনমণি দেখল নদীর ধার দিয়ে বৃন্দাবন যাচ্ছে হন হন করে। বৃন্দাবনকে তার কোনো দরকারই ছিল না। বস্তুতপক্ষে বহুকাল তার সঙ্গে রতনমণির একটা কথাও হয়নি। একদা প্রথম যৌবনে তার জীবনে বৃন্দাবন এসেছিল অত্যন্ত সহজে ও স্বাভাবিকভাবে। আবার একদিন সে বিদায়ও নেয় তেমনি সহজ এবং স্বাভাবিকভাবে। নিজের জীবন থেকে তার চিহ্ন মুছে ফেলার জন্য রতনমণিকে কোনো আয়াস স্বীকার করতে হয়নি। প্রেমের জগতে এরা হল মুসাফির ধর্মী, কোথাও স্থায়ীভাবে নীড় বাঁধে না। কাশী থেকে মথুরা, সেখান থেকে হরিদ্বার, নতুন নতুন আবেষ্টনী, যখন যেখানে থাকে আশ্চর্য রকমে তারই রং নেয়। নবনব ঠাঁই থেকে নবনব রস নেয় অত্যন্ত সহজে। বৈচিত্র্য নইলে এরা একদণ্ডও বাঁচতে পারে না। বৃন্দাবনের সম্বন্ধে 1 মিনিট পূর্বেও ওর বিন্দু মাত্র আগ্রহ ছিল না, কিন্তু সহধর্মীর সান্নিধ্যের বোধহয় একটা মোহিনী শক্তি আছে। বিনোদিনী তার দিকে একরকম পিছন ফিরেই বসে আছে নিঃশব্দে, কিন্তু তার উপস্থিতিতেই ওর মনে বিন্দু বিন্দু করে রস জমেছে অজ্ঞাতসারে। এমন সময় বৃন্দাবনকে দেখেই মনে হলো ওর সঙ্গে একটা কথা বলা দরকার। বিনোদিনী? বিনোদিনীকে আর সমীহ করার কি আছে? আজ থেকে সে তো তারই সমশ্রেণীতে এসে দাঁড়াল। রতনমণি হাত ইশারায় বৃন্দাবনকে দাঁড়াতে বললে। বৃন্দাবন অবাক হয়ে গেল। বহুদিন পর রতনমণি তাকে ডাকলে। কেন ডাকলে কে জানে? হয়তো কোনো দুঃখে পড়েছে, কিছু চাইবে হয়তো। দেবার মতো তারও তো আর কিছু নেই, এক ক্ষেতের ফসল ছাড়া। সেও তো এখন পথে দাঁড়িয়ে। বৃন্দাবন ভয়ে ভয়ে একটা করবী গাছের আড়ালে দাঁড়াল। রতনমণি থেকেও বিচ্ছিন্ন হয়ে এসেছে সত্য, কিন্তু ওর সম্বন্ধে এখনও সে করুণার ভাব পোষণ করে। দীর্ঘকাল একত্র বাসের ফলে যে মমতা জেগেছিল তা এখনো যায়নি। রতনমণি কিছু চাইলে না বলার শক্তি তার নেই। রতনমণি ঘাট থেকে উঠে আসছিল, তার কাপড় স্থানে স্থানে ভিজে অঙ্গের সঙ্গে লেগে গিয়েছে। বৃন্দাবন দুরু দুরু বক্ষে চেয়ে দেখলে শুধু মমতা নয়, ওর সম্বন্ধে পুরাতন অনুরাগ এখনো মরেনি। ও যে আজকে আবার নতুন করে তার আকাশে উদয় হল।
ওর চলায় ফিরে এসেছে আবার সেই কিশোরীকালের ছন্দ। চোখে মুখে জেগেছে প্রথম যৌবনের মদির চঞ্চলতা। ক্ষণে ক্ষণে খসে পড়া অঞ্চলে আবার লেগেছে আগেকার মতো বসন্ত বায়ুর আকুলতা, ঠোঁট দুলিয়ে ডালিম ফুলের মতো হাসি। সেই করবী গাছের অন্তরালে বৃন্দাবনের পা যেন মাটির সঙ্গে আটকে গেল। বিনোদিনী কিছুক্ষণের জন্য হতবুদ্ধির মতো বসে রইল। বৃন্দাবনের সঙ্গে রতনমণির সম্পর্কের কথা তো বিলাতের লোকেও জানে, কিন্তু তার সামনে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দুজনে এমন ঘনিষ্ঠভাবে রসালাপ করতে পারে, এত বড় স্পর্ধা রতনমণি কি করে সংগ্রহ করলে, তাই ভেবে তার বিস্ময়ের সীমা রইল না। রাগে তার সর্বাঙ্গ রি রি করছিল, অথচ কৌতূহল দমন করতে পারছিল না। আর চোখে চেয়ে চেয়ে দেখলে রতনমণি 2 হাত দিয়ে বৃন্দাবনের একখানা হাত ধরে ধীরে ধীরে দোলাচ্ছে। যৌবনের প্রান্তে এসে তার দেহ স্থূল হয়েছে, রসের ভারে সেই স্থূল দেহই তরঙ্গের মতো দুলে উঠছে। আর তার পরিচ্ছন্ন দন্তপাতি আয়ত চোখ আঙুলের পালিশ করা আংটির থেকে থেকে ঝিকমিক করছে। কথা শোনা যাচ্ছে না, মাঝে মাঝে কেবল অস্পষ্ট হাসির হিল্লোল কানে আসছে, পাখির কুজনের টুকরোর মতো। বিনোদিনীর গলায় যেন কি একটা আটকে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের স্পন্দন যেন মাঝে মাঝে বন্ধ হবার মতো হচ্ছে, সর্বাঙ্গ দিয়ে যেন গরম বাষ্প নির্গত হচ্ছে। সে আকণ্ঠ জলে ডুবিয়ে ওদের দিকে পিছন ফিরে বসল। তার জীবনে প্রেম কোনোদিন এমন করে আসেনি। এমন নিস্তব্ধ নদী তীর, সুশীতল গধূলি বেলা, পতঙ্গের গুঞ্জনের মতো অস্পষ্ট কথা, এমন আনন্দ সে জীবনে কোনো দিন আস্বাদ করার সুযোগ পায়নি। নিতান্ত ছেলেবেলায় এসেছিল ললিতার দাদা, এখন মনে হয় সে নিতান্তই ছেলে খেলা। তার মধ্যে খেলা ছিল প্রচুর, ছেলেমি ছিল প্রচুর, চঞ্চলতাও ছিল প্রচুর। কিন্তু এই আগুন সেদিন কোথায় পাবে? কামনার এই উগ্রতা, তখন তো রসভারে এমন রসভঙ্গ হতো না, দুজনের পক্ষে পৃথিবীকে অত্যন্ত সংকীর্ণও বোধ হতো না। আবার ছোট্ট একটি করবী গাছকে আশ্রয় করে পৃথিবী থেকে এমনি বিচ্ছিন্ন হওয়ারও সাহস হতো না। তারপর মনের মধুচক্রের খোপে খোপে যেদিন কোথা থেকে বিন্দু বিন্দু করে মধু এসে জমতে লাগলো, সেদিন যৌবন থেকে বৈচিত্র্য যেন কোথায় উবে গেল। বিপুলা পৃথিবী সংকীর্ণ হয়ে গেল, কিন্তু মনোরম হল না। ভালোবাসা যেন ডাল ভাতের মতো সাধারণ ব্যাপারে পরিণত হল। তার মধ্যে না রইল কামনার উগ্রতা, না রইল মানসিক প্রীতি স্নিগ্ধতা, না রইল দিবসের তীক্ষ্ণতা, না রইল রাত্রির গাঢ়তা। দিনের পর দিন তারা একত্রে কাটিয়ে দিতে লাগল। তার মধ্যে মিলনও নেই, বিরহও নেই, না পূর্ণিমা না অমাবস্যা। ময়ূরাক্ষীর সুশীতল জলে আকণ্ঠ নিমজ্জিত করেও যেন বিনোদিনীর দেহের উত্তাপের হ্রাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল গায়ে মাথার কাপড় খুলে ফেলে প্রত্যেক লোমকূপ দিয়ে এই সুশীতল জল পান করে, তবে তো সে সুস্থ হতে পারে। কিন্তু গৃহস্থ ঘরের বধূ, পাশেই লোক চলাচলের রাস্তা, তার উপর অনতি দূরে বৃন্দাবন দাঁড়িয়ে রতনমণির সঙ্গে রসালাপ করছে। দেহের বসন এতটুকু স্থানভ্রষ্ট হতে চলবে না। বিনোদিনী ঘোমটার মধ্যে মুখে চোখে জলের ছিটা দিতে লাগল। মনে হলো চোখটা যেন অনেক স্নিগ্ধ হল। একটু পরে বৃন্দাবন চলে গেল শীষ দিতে দিতে। হঠাৎ তার মনে স্ফূর্তি এসে গেছে। রতনমণি হেলতে দুলতে হাসতে হাসতে ফিরে এসে বিনোদিনীর গা ঘেঁষে বসল। বিনোদিনী একটু সরে যাবার চেষ্টা করতে সে তাকে জড়িয়ে ধরে তার মাথার ঘোমটা ফেলে দিয়ে মুখে চোখে কপালে কপলে চিবুকে অজস্র চুমু খেতে লাগল। বিনোদিনীর সারা দেহ হঠাৎ যেন এলিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে আসছে। নদীপাড়ের বটবৃক্ষে একটি দুটি করে পাখিরা নীড়ে ফিরে আসছে। আউশ ধানের মঞ্জুরিগুলি সোনালি আলোর তরঙ্গে দুলছে। দূরে একখণ্ড কালো মেঘের কোল ঘেঁষে চলেছে মুক্তার হাড়ের মতো বকে শ্রেণী। 2-4টি মধুকুলকুলি পাখি এখনো নোনা আতার লোভ সামলাতে পারেনি। পাশের আতা গাছের ঝোপের মধ্যে এখনো তারা কিচকিচ করছে, আর ঘরে ফেরার সময় হয়নি ভ্রমরগুলির। তারা এখনো আকন্দ ফুলের চারিপাশে ঘুরছে আর গুনগুন করছে। বনফুলের মধুপানের আশা এখনো মেটেনি তাদের।
জলের মধ্যে বিনোদিনীর দেহ শোলার মতো পাতলা হয়ে গিয়েছে। ভয় হলো নদী স্রোতে এখনই বুঝি সে ভেসে চলে যাবে। তাড়াতাড়ি রতনমণিকে জড়িয়ে চেপে ধরলে, স্খলিত কণ্ঠে বললে, ও কি ভাই? রতনমণি চোখে একটা কটাক্ষ হেনে বললে, কি হলো? বিনোদিনী ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে, রতনমণিকে ছেড়ে দিয়ে শুধু বললে, ছি, চলো উঠি। রতনমণি তেমনি করে হাসতে হাসতে বললে, এরই মধ্যে? দাঁড়াও, সন্ধে হোক। বিব্রতভাবে বিনোদিনী বললে, না ভাই, আমার অনেক কাজ আছে, ছাড়ো, আমি যাই। রতনমণি হাসতে হাসতে বিনোদিনীর আঁচল চেপে ধরে শুধু ঘাড় নাড়তে লাগল। বৃন্দাবন তখনও বেশি দূরে যায়নি। তার ভাঙা ভাঙা গলার গান শোনা গেল। বাঁকা শ্যামহে তোমার বাঁশি কেড়ে নেব, তোমার বাঁশি বাজানো কুল মজানো এইবার খোঁজাবো। এই ভাঙা কর্কশ কণ্ঠে তাল লয়হীন গান শুনে বিনোদিনী হেসে ফেললে। রতনমণিও ঠোঁট টিপে হেসে রতনমণি বললে, গান কি আর ও গাইছে? তবে রোগে গাইছে। বিনোদিনী হেসে বললে, তা জানি, নইলে পটলার বাপের মুখে গান কোনোদিন শুনিনি। রতনমণি আপনার কৃতিত্ব গৌরবে হাসতে হাসতে মুখ দিয়ে জল ছুঁড়ে রামধনু সৃষ্টি করতে লাগল। একটু পর এদিক ওদিক চেয়ে রতনমণি বললে, কেউ তো কোথাও নেই, যাবি একটু সাঁতার দিতে? বিনোদিনীও এদিক ওদিক চেয়ে দেখলে কেউ নেই বটে, কিন্তু তার ভয় হচ্ছিল। বললে, না ভাই, অনেকদিন অভ্যাস নেই, যদি... আরে অভ্যেস নেই আবার কি, ঘরা নিয়ে যাব। যদি ভেসে যায়? বিনোদিনী হাসলে। রতনমণি স্নেহ ভরে তার গাল দুটি টিপে দিয়ে বললে, যা না ভেসে বউ, আমি তারাপদকে পাঠিয়ে দেব, সে এসে তোকে একগোছা পদ্ম ফুলের মতো 7টি বুকে করে তুলে নিয়ে আসবে। হবে তো তাহলে? বিনোদিনী এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়াল। এতক্ষণ তার যেন কি হয়েছিল, যেন জ্ঞান লোপ পেয়েছিল, যেন স্বপ্ন দেখছিল। সে যে কে, কোথায়, কি করছে তার হুঁশ ছিল না। রতনমণির একটা কথায় স্বপ্নের কুয়াশা কেটে গেল। বিনোদিনী সোজা হয়ে দাঁড়াল, সাপের মতো ফনা তুলে। বললে, সেই কথায় রাষ্ট্র হয়েছে নাকি? তার মূর্তি দেখে রতনমণির মনে মনে ভয় হল। এই তো কেমন হাসছিল, এ আবার কি? কিন্তু তবু সে ভরকে গেল না। মুখখানি হাসি হাসি করে বললে, হলেই বা। বিনোদিনীর স্ফীত নাসিকা দিয়ে ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস বইছিল। বিস্ময় ও ক্রোধে চোখ বিস্ফারিত করে বললে, হলই বা? গেরস্থ ঘরের বৌঝির নামে যা খুশি রটাবে? রতনমণি তবু যেন কথাটাকে উড়িয়ে দেবার জন্য বললে, তা রটাক। রটাক? কোন শতেক্ষয়ারি রটাচ্ছে শুনি? কার বেটা গোভাগারে গেল? মুখ যে খসে পড়বে। এখনো চন্দ্র সূর্যি উঠছে, এখনো দিবারাত্রি হয়। বিনোদিনী যে গলায় হারানের সঙ্গে ঝগড়া করে, সেই গলায় এই নিস্তব্ধ নদী তীরে চিৎকার করতে লাগল। রতনমণি তাড়াতাড়ি তাকে থামিয়ে বললে, মূলো ছুরি, তা আমাদের কাছে ঝগড়া করে কি হবে? যারা বলেছে সে তো জানিস, তাদের কাছে যা। বিনোদিনী কোমরে কাপড় জড়াতে জড়াতে বললে, যাব না? তাদের 14 পুরুষ উদ্ধার করে তবে ছাড়ব। রতনমণি তার মৃণালের মতো একখানা হাত নিজের হাতে তুলে নিলে। চুপে চুপে সান্ত্বনার সুরে বললে, ঝগড়া করে কার কার মুখ বন্ধ করবি বউ? তার চেয়ে চেপে যাওয়াই ভালো। এই তো আমার পেছনে 16 আনা লেগেছিল, কি করতে পারলে? কেউ কি সমাজে পতিত করতে পারলে? রতনমণি কি বলতে চায় বুঝতে না পেরে বিনোদিনী ফ্যাল ফ্যাল করে চাইতে লাগল। চোখের কোণে হাসির ঝিলিক মেরে রতনমণি আরও গাঢ় স্বরে বললে, প্রথম যেদিন ধরা পড়লাম আমারও এমনি হয়েছিল বউ। ভেবেছিলাম সর্বনাশ হয়ে গেল, লোকের কাছে আর আমি মুখ দেখাতে পারবো না। আমিও এমনি কেঁদে আর বাঁচি নে। আবার 2 দিন পরেই সব সয়ে গেল। ভগবান মানুষকে মুখ দিয়েছে, বলুক। কদিন বলবে, গায়ে তো আর ফোঁসকা পড়বে না।
রতনমণি আনন্দের আতিশয্যে খিলখিল করে হেসে উঠল। তার হাসি শুনে বিনোদিনী শিউরে উঠল, বললে, কিন্তু এসব যে মিথ্যে কথা ঠাকুরজি, তারাপদ। রতনমণি তাকে একটা ঠেলা দিয়ে ভুরু বেঁকিয়ে বললে, নে, ঢং রাখ, আমার কাছে আর গোপন করতে হবে না। দেখলি তো আমি তোর কাছে কিছু গোপন করলাম? এবারে বিনোদিনী ঝরঝর করে কেঁদে ফেললে, চিৎকার করে বললে, এ কথা হলাহল মিথ্যে ঠাকুরজি। তারাপদ আমার ছোট ভাইয়ের মতো, আমার পেটের ছেলের মতো। এই সন্ধেকাল এক গলা জলে দাঁড়িয়ে দিব্যি করছি, এ যদি সত্যি হয় আমার মাথায় যেন বাজ পড়ে, মুখ যেন খসে যায়, আমার একমাত্র ছেলে যেন চোখের সামনে ধরফর করে মরে যায়। আমার। রতনমণি তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলে, বললে, ছি 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 ছি, এই সন্ধেকালে ছেলের দিব্যি করে হতভাগী? বিনোদিনী তখনও হাঁপাচ্ছিল, তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল, কথা যেন আর বেরুচ্ছিল না। থেমে থেমে কেটে কেটে বললে, আর কার দিব্যি করব ঠাকুরজি? আর কি দিব্যি করলে তোমরা বিশ্বাস করবে বলো? বিনোদিনী থরথর করে কাঁপছিল। ওর অবস্থা দেখে রতনমণির ভয় হল। নির্জন ঘাট, কোথাও জনপ্রাণী নেই, যদি কিছু ওর হয় তার পক্ষে সামলানো কঠিন। রতনমণি তাড়াতাড়ি ওকে কোলের মধ্যে টেনে নিলে, ভিজে কাপড় দিয়ে ওর চোখ, মুখ, কপালের রগ দুটো মুছিয়ে দিতে দিতে বললে, আর কোনো দিব্যি করতে হবে না বউ, আমি বিশ্বাস করেছি। নির্দোষীর নামে যারা কলঙ্ক রটাচ্ছে, ভগবান তাতে শাস্তি দেবেন। চোখে মুখে শীতল জলের স্পর্শে বিনোদিনীর শরীর অনেকটা সুস্থ বোধ হচ্ছিল, কিন্তু বুকটা তখনও ধরফর করছিল। সন্ধেবেলায় ছেলের দিব্যি করেই সে শিউরে উঠেছিল। তাদের দেখবার জন্য হঠাৎ তার মনটা বড় ব্যাকুল হয়ে উঠল। তাড়াতাড়ি বললে, আর নয় ভাই, চলো। হ্যাঁ, চল। রতনমণি ও বিনোদিনীকে নিয়ে একা ঘাটে থাকতে কেমন একটা অজানা ভয় করছিল। তাড়াতাড়ি উঠে পড়ল। পথে চলতে চলতে বললে, কিছু ভয় করো না বউ, সতীলক্ষ্মীর নামে মিছে কলঙ্ক যে দেবে তার কখনো ভালো হবে না। আমি জানি না কি বউ, দেখি না কোন শতে খোয়ারি কি বলে, ঝেড়ে কাপড় পরিয়ে ছাড়ব না। রস্কের বউয়ের বুকের পাটা বড় বেড়েছে না, আমার কাছে চালাকি খাটবে না। বিনোদিনী ওর পিছু পিছু নিরুত্তরে পথ চলছিল। তার জবাব দেওয়ার শক্তিও ছিল না। বুকের ভিতরটা কেমন আঁকু বাঁকু করছিল, কেবল যেন দম ফুরিয়ে ফুরিয়ে আসছিল। কোনো রকমে এইটুকু পথ গিয়ে বাড়ি পৌঁছতে পারলে যেন বাঁচে। রতনমণি আপন মনেই বলতে বলতে চলেছে, আমার আর কারো হাঁড়ির খবর জানতে বাকি নেই বউ। কে কি দিয়ে ভাত খায় আমি চোখ বুজে টের পাই। বড় যে ঠাকুর জামাইয়ের সঙ্গে রস করতে গিয়েছিলি, ননদ দিলে তো মুখে লাথি মেরে রস বার করে, ঢলানি কোথাকার। বিনোদিনী কথা কইতে পারছিল না, বহু কষ্টে জিজ্ঞাসা করলে, কে কে ঠাকুরজি? সে কাল শুনবি। রাম রাত পোয়াক, তারপরে কি করে পাঠ করি দেখিস। আয় বউ, এসো। রতনমণি ওদিকের রাস্তায় চলে গেল, বিনোদিনী এদিকের রাস্তায়। আর কপা গেলেই তার বাড়ি, সামনেই বারোয়ারি তলা। মোড় ঘুরলেই নটবর ঘোষের গোয়াল বাড়ি, তারপরে একটা ডোবা, তারপরেই ওদের বাড়ি। বিনোদিনীর মাথা ঝিমঝিম করছিল, পা টলছিল, বুকের ভিতরটা কেমন করছিল। তবু ভরসা হলো, টেনে হেঁচড়ে এটুকু পথ সে পায়ে পায়ে খুব যেতে পারবে। শেষ হল সরোজ কুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী উপন্যাসটির ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। ধন্যবাদ।